আশ্রয় নিয়ে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের নেতারা, আইনের শাসন ফেরার অপেক্ষায়, এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ওই প্রতিবেদনে রাজনীতিতে নিজেদের ভুলের কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এমনকি এই পলাতক নেতারা আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন বলে উল্লেখ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শেখ হাসিনার পতনের পরই আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ৬ মাস পর এবার ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। ভারতীয় এই গণমাধ্যমে আওয়ামী লীগের যেসব নেতারা বক্তব্য দিয়েছেন তারা হলেন আকম মুজাম্মেল হক, নাহিম রাজ্জাক, আফম বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শিখর, আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফ। ওই প্রতিবেদনে আওয়ামী লীগের নেতারা বলেন, ভারতে বসেই দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন তারা। এছাড়া দেশ থেকে সর্বোচ্চ ৪০ জন সাবেক এমপি মন্ত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই প্রচেষ্টায় যুক্ত রয়েছেন। সেই সঙ্গে শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুলের কথা স্বীকার করে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক জানান, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছে। তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকা নেই, তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত রয়েছে। এছাড়া জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা দিবসে বিদেশে অবস্থিত আওয়ামী নেতাদের বাংলাদেশে ফেরা উচিত। দলকে পুনরুজ্জীবিত করতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে জোরালো আলোচনা চলছে বলে জানান দলটির প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক। তিনি বলেন, এই আলোচনায় দেশ থেকে ৩০ থেকে ৪০ জন সাবেক এমপি মন্ত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত রয়েছেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম সদস্য বাহাউদ্দিন নাসিম জানান, তিনি বাংলাদেশের প্রায় সব জেলা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়াও তার কাছে প্রতিদিন নেতাকর্মীদের থেকে ২০০ থেকে ৩০০টি কল আসে। এভাবেই আওয়ামী লীগের নেতারা কর্মীদের সঙ্গে এবং কর্মীরা জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০২৪ সালের আগস্টের আগেও আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দলে ছিল, কিন্তু দলটি এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, তাদের ৩ লাখের বেশি কর্মী এখন বাংলাদেশে আত্মগোপনে রয়েছে। ৫ আগস্টের আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা অন্যায়। এদিকে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনকে ভালো চোখে দেখছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে এসব প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এক বিবৃতিতে প্রেস উইং বলেছে, ভারতীয় গণমাধ্যমটি তাদের বক্তব্য প্রকাশ করেছে, তারা সবাই সন্দেহভাজন অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত। সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এই প্রতিবেদন মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্যে পরিপূর্ণ। উপদেষ্টা নাহিদ ইসলামের বাবাকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ করেছেন সাইফ আল মাহমুদ নামে এক ব্যক্তি। তিনি নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলেন, আপনার বাবা আপনার নাম ব্যবহার করে আপনার বাবা গোরান স্ট্যান্ড দখল করেছে, সেটা ফখরুল সাহেবের দোষ। আপনার বাবা জিলপাড়ের জমি দখল করেছে, সেটাও কি ফখরুল সাহেবের দোষ? এমন অভিযোগে প্রশ্ন ছুড়ে দেন সাইফ আল মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তথ্য উপদেষ্টাকে মেনশন করে সাইফ আল মাহমুদ দাবি করেন, আমার এলাকার ভাই নাহিদ ইসলাম। তার এমন পোস্টের পরই বেশ আলোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন উঠে, তাহলে কি নাহিদ ইসলামের বাবা দখলকাণ্ডে জড়িত? ছেলের ক্ষমতার প্রভাবে তিনি কি সত্যি এমন দখলবাজি করেছেন? তবে সাইফ আল মাহমুদের ওই পোস্টের কমেন্টে চ্যালেঞ্জ ছুড়ে দেন খোদ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ভাই সালাম, আমি আপনার সাথে সরজমিনে যেতে চাই, যদি সত্যতা পাই উপযুক্ত ব্যবস্থা নেব, আপনি আমাকে সময় দেন, আপনাকে নিয়ে এলাকায় যাব। এমন চ্যালেঞ্জ দেওয়ার পরই আবারও নতুন করে আলোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের প্রশংসায় ভাসেন নাহিদ ইসলাম। অনেকে পোস্টটি শেয়ার করে লিখেন, সৎ সাহস থাকলে কেউ এমন চ্যালেঞ্জ দেয় না। তবে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে আগের পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়েছেন সাইফ আল মাহমুদ। তিনি পরবর্তী ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন, আমি তার বাবাকে জড়িয়ে যে পোস্ট দিয়েছি সেটা আমি যে সোর্স প্রমাণের ভিত্তিতে দিয়েছি সেটা অথেন্টিক কিনা আমার যাচাই করা উচিত ছিল। এটা আমার প্রথম ভুল। আমার পোস্টে তিনি কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমি কিছুটা বুঝি হয়তো আমি ভুল, কারণ সৎ সাহস ছাড়া কেউ এভাবে চ্যালেঞ্জ করতে পারে না। তিনি আরো লিখেছেন, আমি তাকে কল করি এবং তিনি আমাকে যথেষ্ট বিনয়ের সঙ্গে জানান, ভাই আমি নিজেই কমেন্ট করেছি, আপনার সঙ্গে কোনো এভিডেন্স থাকলে আমাকে জানান, কারণ আপনারা বললে আমরা জানবো এবং যে কোনো ব্যবস্থা নিতে পারবো, এবং তার নাম করে কেউ আমাকে হুমকি দিলে যেন আমি তাকে জানাই।
সাইফ আরও লিখেছেন, আমি আমার পোস্ট প্রাইভেট করেছি কারণ এটি নিয়ে আমার পরিবার সহ সবাই আমার ভুল ধরিয়ে আমাকে নাড়া দিয়েছিল। আমি কোনো প্রকার চাপ, হুমকি বা ভয়ে পোস্ট ডিলিট করেছি আমি আমার ভুল বুঝতে পেরে। আমার ওই পোস্ট রিমুভ নিয়ে দয়া করে কেউ কোনো গুজব আমার পক্ষে বা বিপক্ষে ছড়াবেন না। আমাকে নিয়ে ট্রল হচ্ছে বা হবে জানি, কিন্তু পক্ষে বা বিপক্ষে কোনো মিথ্যাচার না করার অনুরোধ রইল। আমি আবারও নাহিদ ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি আমার ভুলের জন্য। ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে বাংলাদেশের রাজনীতি, জমে উঠেছে বিএনপি আর সরকারের ছাত্র প্রতিষ্ঠা এবং সমন্বয়কদের লড়াই। এরই মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফেব্রুয়ারি থেকে আন্দোলনের ঘোষণা দিচ্ছে। দলটি সংগঠিত করতে যাচ্ছে তৃণমূলকে। অন্যদিকে আবারও আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার ঘোষণা দেয় সরকারের উপর খেপেছেন সরকারের বিদেশি বন্ধুরা। এই ত্রিশঙ্কু অবস্থানের মধ্যেই দেশে ফিরে সিনিয়র উপদেষ্টাদের কাছে নিজের অসহায়ত্বের কথা জানালেন ডক্টর ইউনূস। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে ডক্টর ইউনূস আর বৈষম্য বিরোধীদের সাথে বিএনপির দহরম মহরম সম্পর্ক ছিল, কিন্তু 5 মাসের মাথায় সে সম্পর্ক হয়ে গেল সাপে নেউলে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার জবাবে সরকারের 2 ছাত্র উপদেষ্টা বিএনপিকে উল্টো তদবিরবাজ বলেছে। বসে থাকেনি বিএনপিও। সবশেষ এ নিয়ে কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25শে জানুয়ারি এক ভার্চুয়াল ভাষণে তিনি বৈষম্য বিরোধী নতুন দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন, যেমনটা তুলেছিলেন মির্জা ফখরুল। জনাব তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে। তারেক রহমান ঠিক ওই দিনই কথা বললেন যখন সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম সরকারি খরচে গাড়ি বহর নিয়ে চাঁদপুরে গিয়ে জনসভা করে আসলেন। জনসভার বক্তৃতায় আওয়ামী লীগের পাশাপাশি তিনি বিএনপিকেও প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন। খবর হলো ডক্টর ইউনূস 25শে জানুয়ারি দাভোস থেকে দেশে ফিরেছেন। 2-1 দিনের মধ্যে সরকারের ছাত্র উপদেষ্টাদের এমন আচরণ নিয়ে বিএনপির পক্ষ থেকে সরাসরি ক্ষোভ জানানো হবে। সরকারের 3 উপদেষ্টা আর বিএনপির এই লড়াইয়ে আরেকটি খবর হলো মাঠে নামছে আওয়ামী লীগ। রাজনীতির মাঠে ফিরতে চাইছে দলটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, এমপি ও দলের নেতাকর্মীদের অনেকে দেশের বাইরে চলে যান, আর দেশে থাকা অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হতে থাকেন। অনেকে আত্মগোপনে দিন কাটাচ্ছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস দলটির বর্তমান অবস্থা নিয়ে দলের অনেক সিনিয়র নেতার সাথে কথা বলেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, আওয়ামী লীগ নিজেদের সংগঠিত করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে। এই গ্রুপটি সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, 30 থেকে 40 জন সাবেক মন্ত্রী ও এমপি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন। সেই বৈঠকের পরিকল্পনার কোনো কোনো অংশ তারা ভারতের বিভিন্ন গণমাধ্যমকে জানাচ্ছে। তারা কিভাবে দেশে ফিরে আসবে, কি করতে চায়। প্রশ্ন হচ্ছে, তাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা আসলে সম্ভব কিনা, সরকারও বা তাদের এই পরিকল্পনা ঠেকাতে পারবে কিনা, এইগুলো যেমন প্রশ্ন। পাশাপাশি আরেকটি বিষয় বেশ মজার লেগেছে, তামাশাপূর্ণ মনে হচ্ছে। ভারত সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা বা পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা যে বিভিন্ন গণমাধ্যমে কথা বলছে, সেটা নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটি স্রেফ বাংলাদেশের মানুষের সঙ্গে এক ধরনের তামাশা। কেন তামাশা, আমি সেটি পরে বলছি। গত শুক্রবার ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে পালিয়ে থাকা বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা সাক্ষাৎকার দিয়েছেন। তাতে তারা যে কথাগুলো বলেছেন তার কিছুটা ভিত্তি রয়েছে, আবার কিছুটা একেবারে অযৌক্তিক, মিথ্যা, আবার কোনোটি বেশ ধোঁয়াশাপূর্ণ। যেমন যারা সাক্ষাৎকার দিয়েছেন তাদের মধ্যে কারা রয়েছেন? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক, সাইফুজ্জামান শেখর, বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যাই হোক, তারা বলছে যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে, তারা এবারও পারবে। এটা আমিও মনে করি। তবে তার জন্য এখন যে পরিমাণ খেসারত দিতে হচ্ছে, আরও খেসারত দিতে হবে। তারপর যদি তারা দেশের মানুষের সঙ্গে মিশতে পারে, এই কথা তো অবধারিত সত্য। তো এই প্রতিবেদনে আওয়ামী লীগের কোনো নেতা তারা বলছেন যে তারা ভুল করেছেন। কি ভুল করেছেন তারা? আমরা যে বারবার বলে আসছি যে 5 আগস্টের আগ পর্যন্ত যে ধরনের নৃশংসতা আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হতে দেখেছি, তার জন্য কোনো ধরনের বিন্দুমাত্র অনুশোচনা কি তাদের আছে? আর তারা যে ভুল স্বীকার করেছে, তারা বলছে যে তাদের রাজনীতিতে ভুল ছিল। কোন ভুল? ছাত্র জনতার উপর স্টিম রোলার চালানো, এই ভুল? রাষ্ট্রীয় বাহিনী যে 15.5 বছর ধরে হত্যা গুমের সঙ্গে জড়িত বা জড়িত থাকার সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের সরকারের স্বার্থেই, সেই ভুল? গণতন্ত্রকে ধ্বংস করে 3টি নির্বাচন যে প্রহসনের সঙ্গে করা হলো, মানুষকে ভোটাধিকার থেকে 15-16 বছর ধরে বঞ্চিত রাখা হলো, সেই ভুল? আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি, তারা নিজেদের কাছে ভুল স্বীকার করছে, এই বিষয়ে যথেষ্ট ধূম্রজালের সৃষ্টি হয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে। তারা আবার বলছে যে নিজেদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন
তাদের দল এখন ছিন্ন ভিন্ন এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছে তাদের রয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রী, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক বলছেন, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। তাদের অনেকে খাবার কিনে খাওয়ার মতো তাদের কোনো টাকা নেই। তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত। বিদেশি আওয়ামী লীগের জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি এবং তাদের যে পরিকল্পনা তা হচ্ছে, সিনিয়র নেতারা মনে করছেন তাদের সবার 26শে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে আসা উচিত। এই যে তাদের পরিকল্পনা, এই পরিকল্পনা কি আদৌ এত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব? সরকার সেটি ঠেকাতে পারবে? সরকারের ঠেকানোর খুব বেশি পরিকল্পনার কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ সরকারের মতো এই সরকারের হাতে যে ধরনের স্ট্রিক্ট মেশিনারিজ রয়েছে, রাষ্ট্রীয় যন্ত্র বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, রাষ্ট্রীয় বাহিনী, তো সেটি তারা করতে পারবে। আওয়ামী লীগ এর আগে 10 ডিসেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে তারা কর্মসূচি দিয়েছিল, মিছিল সমাবেশের আয়োজন করেছিল, এটা তো একেবারে ফ্লপ হয়েছে। এরপর আবার 19শে জানুয়ারি হরতাল ঘোষণা করলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে। সেটা তো নামগন্ধ আমরা পাইনি। এখন কেন নামতে পারছে না? খুব স্বাভাবিক, এটা তো স্বীকার অস্বীকারের কিছু নেই, এটা তো বাস্তবতা। তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না। তারা যাও কিছু মানুষ নামতো, তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না। পুলিশ তারা করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা দাঁড়িয়ে আছে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে, যে পেলেই পিটাবে, এবং পেটানো হয়েছে, এটা তো বাস্তবতা। শহীদ নূর হোসেন দিবসে 10 ডিসেম্বর যা কিছু ঘটেছে, অবশ্যই এগুলো কোনো সুস্থ মানুষ সাপোর্ট করতে পারে। এখন বলবেন যে আওয়ামী লীগ এগুলো করেছে, আরে করেছে ভাই, সত্য কথা, তাহলে পার্থক্য থাকলো কি? মাহবুল আলম হানিফ বলছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে, 5 আগস্টের আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা অন্যায়। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে হত্যাকাণ্ড ও সহিংসতা অব্যাহত রয়েছে, তাহলে এর জন্য দায়ী কে? এবং যদি তাকে অভিযুক্ত করতে হয়, তাহলে বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকেও অভিযুক্ত করা উচিত। একমত। শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনার সরকার স্বৈরাচার ছিল, অসংখ্য হত্যা গুমের সঙ্গে জড়িত। আমরা যদি এগুলো মেনে নিই, বর্তমান সময়ে যা চলছে সেগুলো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এবং যদি কেউ বলেন যে একটা গণঅভ্যুত্থানের পরে এরকম ঘটনা ঘটা স্বাভাবিক, ধরে নিলাম স্বাভাবিক, তর্কের খাতিরে যুক্তির খাতিরে 5 আগস্টের পরে কতদিন, 10 আগস্ট, 15 আগস্ট,